আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আমাদের এসএসসি কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পর্যায় সারণী। অর্থাৎ এই চ্যাপ্টার যদি না পড়ো তুমি যে কেমিস্ট্রির কত বড় জিনিস বাদ দিয়ে যাওয়া, অ্যান্ড এটা বলে বুঝতে পারবো না। তো এই চ্যাপ্টারটাকে বলা হয় এসএসসি কেমিস্ট্রির প্রাণ ভোমরা। মানে এই চ্যাপ্টারের মধ্যে যা যা আছে, যেসব ইনফরমেশান আছে, এগুলো যদি তুমি ঠিক মতো করে পড়ো, তুমি অনেকখানি কমন পাবা। তুমি সিকিউ দাও, এমসিকিউ দাও, এসকিউ দাও, দেখবা তুমি সব জায়গা থেকে এই জিনিসটা, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারটাই আজকে আমরা পড়বো, একটু মজার ছলে পড়বো। মজার ছলে মানে বুঝে বুঝে পড়বো, কারণ আমরা যদি আমরা যদি ঠিক মতো করে পড়ি আমাদেরই লাভ, অ্যান্ড যে ঠিক মতো করে না পড়ি আমাদেরই লস। এখন যদি নিজের টাইমটাকে নষ্ট করি তো সামনে তো আমরা সফর করবোই। আর জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দিলে আপনাদের ভালো লাগবে না আমি জানি। তো প্রথমেই আমরা পর্যায় সারণীর ইতিহাসে আসি। সবচেয়ে বোরিং জিনিস ইতিহাস। তো পর্যায় সারণী জিনিসটা কি? আমার পিছিয়ে যে পোস্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পোস্টারটাই আসলে মূলত পর্যায় সারণী। এখন এই পর্যায় সারণী কাজ কি করে? এই লুডুর গুটির মতো দেখতে কেন? এখানে কি দাবা খেলে না লুডু খেলে, এটাকে তো আপনি জানি না। তো আসলে এখানে যে খোপ করে ঘর দেওয়া না, এই ঘরগুলো আসলে একটা মৌল মানে মৌলিক পদার্থ। মানে এইসব এখানে 118টা জিনিস আছে। এই 118টা জিনিস দিয়ে পৃথিবীর যা কিছু আছে, কলম, খাতা, পেন্সিল, চেয়ার, টেবিল, বই, সব কিছু এটা দিয়ে তৈরি, ঠিক আছে? তো যদি বলি ভালোভাবে, সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের রসায়ন যে বিজ্ঞানের শাখা আছে, এই রসায়ন পুরাটুকের যেই মূল ভাব, হ্যাঁ, সেটাই আমাদের আছে। রসায়নের যে জিস্ট ওটার মধ্যে আছে। তো এই জিনিসটা যদি আমরা মন থেকে ইচ্ছা করে জানতে চাই, তাহলে দ্যাট উইল বি অসম। তো পদ্ধতি ইতিহাসে আসি আমরা। ইতিহাসে বলছে যে 1989 সালে ল্যাভয়েসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এদের মতো যেসব মৌলিক পদার্থ আছে, এসব মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করেন, ধাতু আর অধাতু। 1989 সালে, 1789 সালে, হ্যাঁ। তারপরে 1829 সালে বিজ্ঞানী ডোবে রেনার তিনি লক্ষ্য করেন যে 3টা মৌলকে পারমাণবিক সংখ্যা না ভাইয়া, পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রথম মৌলের যে পারমাণবিক ভর আর তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর, তাদের মানে তাদের গড় যদি বের করি, তাহলে সেটা মাঝখানে যে অর্থাৎ দ্বিতীয় নম্বর যেই মৌলটা থাকবে তার সমান হয়ে যায় অথবা কাছাকাছি হয়। তো তিনি এই সূত্রকে বলেন ডোবে রেনারের ত্রয় সূত্র। তো পারমাণবিক ভর, তো এই সূত্রটা কি ছিল? তিনি করেন কি, যে পারমাণবিক ভরের ক্রমানুসারে 3টি মৌল সাজান। তিনি লক্ষ্য করেন যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ওজনের গড় দ্বিতীয় মৌলের সমান হয়। তো এটাকে তিনি কি বলেন, ডোবে রেনারের ত্রয় সূত্র হিসাবে অভিহিত করেন। তো ত্রয় মৌল আছে এখানে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এটা হলো প্রথম ত্রয় মৌল। তারপরে আমরা চলে যাব 1864 সালে। তো এইখানে এই পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌল ছিল, এই মৌলগুলোর জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। অষ্টক সূত্র জিনিসটা কি? এই সূত্রে বলা হয় যে পারমাণবিক ভরের, নট সংখ্যা, পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি মৌলগুলোকে সাজানো হয়, তাহলে প্রথম মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যদি একটা ভুল এক্সাম্পলও দিই অথবা কোনোভাবে মিলে যে এক্সাম্পল, সেটা হবে হলো, দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 1 নম্বর মৌল। দেন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন কিন্তু 8 নম্বর মৌল। মানে অর্থাৎ প্রথম মৌল এবং অষ্টম মৌল, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা হিসাবে এগুলোকে সাজানো হয়েছে, ঠিক আছে, ভর না। তো পারমাণবিক সংখ্যা হিসাবে যদি দেখবা যে প্রথম মৌল আর অষ্টম মৌলের ধর্ম কিন্তু মিলে যাবে। দেখো, প্রথম মৌল হাইড্রোজেন, অষ্টম মৌল অক্সিজেন, হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস। তো মিলছে না ভাইয়া? দেখো মিলে গেছে কিন্তু। তারপরে এই যে এবার 1869 সালে মেন্ডেলিফ এই সব ধর্ম পর্যালোচনা করেন, এসব ধর্ম সম্পর্কে গবেষণা করেন। এইসব গবেষণার পরে তিনি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি পর্যায় সূত্রে কি বলেন, যে একটা মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মবলী, অর্থাৎ মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মবলী তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে আবর্তিত হয়। এখন ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কি? দেখো ভাইয়া, ভৌত ধর্মাবলী অর্থাৎ কঠিন, তরল, বায়বীয়, গ্যাস, এগুলো হলো ভৌত ধর্মাবলী। আর রাসায়নিক ধর্মাবলী কি? এই যে ধাতব,
হ্যাঁ, এই যে অ্যাসিড, ক্ষার, এগুলো কিন্তু রাসায়নিক ধর্মাবলী, ঠিক আছে, বুঝতেছো? তো এইগুলোই হলো বলছে এখানে। তারপরে আমরা এই হিস্ট্রি থেকে বের হয়ে গেলাম এইভাবে। তো হিস্ট্রি থেকে বের হওয়ার পরে আমরা এখানে পিরিয়ডিক টেবিল পাবো। তারপরে আমরা যাচ্ছি হলো মেন্ডেলিফের যেই সূত্র দেন তিনি, মেন্ডেলিফের যে সূত্র দেন, পর্যায়ের সূত্র, এই সূত্রে একটা ত্রুটি ছিল, ঠিক আছে ভাইয়া? তো এই ত্রুটি যেটা ছিল সেটা সম্পর্কে আমি জানবো। তো মেন্ডেলিফ কী বলছিল যে আমরা পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাবো, তাই না? তো সেই লোক পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাইছে, সব কিছুই ঠিক দেখছে সে, কিন্তু যখন না সে কোথায় গেছে, সে গেছে আর্গনের আগে, অর্থাৎ ক্লোরিনটাকে যখন সে পার করছে তখন দেখে যে আর্গনের পারমাণবিক ভর 39, বর্তমানে আমাদের যে পিরিয়ডিক টেবিল এখানে দেওয়া আছে 39.948, যাকে আমরা 40 ধরে নিই। তো তখন সেই লোক দেখে যে আর্গনের পারমাণবিক ভর 8, পারমাণবিক ভর 40, আর আমাদের পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তো এই জিনিসটা দেখার পর সে করে কি, এই ধর্মগুলোকে মেলানোর জন্য, ঠিক আছে, সে কি করে, সে পটাশিয়ামকে আগে না দিয়ে আর্গনকে আগে দিয়ে দেয়, তাহলে তাদের ধর্মগুলো মিলে যায়, ঠিক আছে। কিন্তু সে যে কেন করে সে নিজেও জানে না। তো এই কাহিনী করে সে। তারপরে 1913 সালে মোসলে কি করে, সে করে হলো এই যে পারমাণবিক ভর নিয়ে এতক্ষণ ধরে জগা খিচুড়ি তৈরি হয়েছিল, সবাই বলতেছে যে পারমাণবিক ভরের ক্রমানুসারে আবর্তিত হয়, পারমাণবিক ভর অষ্টমটার সাথে মিলে যায়, 3টা পারমাণবিক ভরের গড় হয়ে যায় একটা, এসব কথা বলছে না। তো সেই মোসলে কি করছে 1913 সালে বলছে যে পারমাণবিক ভর না ভাইয়া, পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা করবো সব কাজ, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা দিয়ে যখন বলছে তখন দেখা যাচ্ছে না সব কিছু মিলে যেতেছে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এখন যদি আমি ওই যে আমাদের মেন্ডেলিভ যেটা ভুল করছিল যে আর্গনটাকে আগে দিছে আর পটাশিয়ামকে পরে দিছে, কেন সে জানে না, বাট তার নিয়ম কী ছিল, পটাশিয়ামটা আগে যাবে আর্গনটা পরে যাবে, বাট সে মিলানোর জন্য আর্গনটাকে আগে দিছে পটাশিয়ামটাকে পরে দিছে। বাট এখন আমাদের এই মোসলের নিয়মে কি হয়, মোসলের নিয়মে আর্গনের ভর কত হয়, কি বলে, আর্গনের পারমাণবিক সংখ্যা কত হয়, 18 হয়, আর পটাশিয়ামের কত হয়, 19 হয়। তাহলে কি তারটা মিলে নাই, ছোট থেকে বড় পর্যন্ত যেতেছে, 18 আগে, 18 আর্গন আগে, আর 19 হলো পটাশিয়ামের, সেটা পরে। তো মিলছে কিনা, মিলে নেই, মিলছে। আর ভাইয়া এখন তোমাদের মাথায় তো প্রশ্ন আসবেই যে এত কিছু যে করে মানুষ, যে এগুলো আবিষ্কার করতেছে, আমিও তো আবিষ্কার করতে পারি, তাই না? এখন আমি যে আবিষ্কার করব, এখন আমি কিভাবে করে আমার পিরিয়ডিক, আমার যে এই পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীর মধ্যে আমার আবিষ্কার করা মৌল, হ্যাঁ, জসিম নিয়ম, হ্যাঁ, এখানে দেখো আইনস্টাইন নিয়ম আছে, তো আমি নাম দিলাম জসিম নিয়ম, হ্যাঁ। তো এই মৌলটাকে আমি কীভাবে পর্যায় সারণীতে স্থান দিব, তো কীভাবে দেবো, দেখো, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে বলা হয় IUPAC। তো এই যে সংস্থাটা আছে তারা কি করে, এই যে নতুন পদার্থগুলো আবিষ্কার হয়েছে এগুলোকে পর্যালোচনা করে দেখে যে না এটা কি আগের থেকে হয়েছিল কি না, এদের মধ্যে কী কী ধর্ম মিল আছে, কী কী নাই, কোন গ্রুপে ফেলা, বা এই সব কিছু দেখার পর তারা এটাকে পর্যায় সারণীতে অ্যাড করে। তো আশা করি তোমাদের মনের যে ধারণাটা ছিল ওটা গেছে। তো এখন আমরা একদম ফুললি ইতিহাস থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা কি পড়বো, এখন পড়বো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন তুমি আমাকে বলো এই যে জিনিসটা, এটা পরে কী বৈশিষ্ট্য থাকবে বলো। এখানে দেখো এক পাশে লম্বা, এক পাশে মোটা, এক পাশে টানেলের মতো, এখানে আমি পড়বো কি বলো, কিছু আছে পড়ার? আছে। দেখো পর্যায় সারণীর পর্যায় কয়টা জানো, পর্যায় কাকে বলে আর গ্রুপ কাকে বলে জানো না? তো দেখো পর্যায় হচ্ছে, এভাবে আড়াআড়িভাবে যাবো না আমরা, এভাবে স্কেলে ডাকতানো না, মার্জিন টানো না, এভাবে করে আমরা যখন যাব এটা হবে আমাদের পর্যায়। তো পর্যায় কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পর্যায় আছে, ঠিক আছে। এখান থেকে একটা পর্যায়, এখান থেকে পুরাটুকু একটা পর্যায়, এখান থেকে এরকম করে 7টা পর্যায় আছে। আর গ্রুপ কয়টা আছে, গ্রুপ হলো লম্বালম্বিভাবে, ঠিক আছে, এরকম লম্বালম্বিভাবে যা আছে সব হলো গ্রুপ। তো এই গ্রুপ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে 18টার মতো গ্রুপ আছে, হ্যাঁ। তো এটাই আমরা পর্যায় সারণীর প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পর্যায় সারণীতে 7টা পর্যায় আর 18টা গ্রুপ আছে। দ্বিতীয় যেটা পাবো, পর্যায় সারণীর বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে বাম দিকে 1 নম্বর গ্রুপ থেকে শুরু করে 18 নম্বর গ্রুপ পর্যন্ত বিস্তৃত। ধরো আমি 1 নম্বর পর্যায়ে নেব, পর্যায়ে কীভাবে হয়, এভাবে যায় না বলো। তো প্রথম পর্যায়টা, আচ্ছা প্রথম পর্যায়ে প্রচুর ফাঁকা, এখানে তুমি বুঝতে পারবো না, আমি 4 নম্বর পর্যায়ে যাই, ঠিক আছে, কাছ থেকে দেখা যায়। দেখো আমি এইখানে
দেখো আমি এই 4 নম্বর পর্যায়ে গেছি, ঠিক আছে? এখান থেকে যাবো আমি, যাচ্ছি 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 পুরাই। দেখো এগুলো কিন্তু গ্রুপ বলছিলাম, ঠিক আছে? তাহলে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ। তাহলে এখানে যাইতেছি না, আমি রাস্তাগুলো পার করে যাচ্ছি না, বলো? তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভেনেডিয়াম, ক্রোমিয়াম, এগুলো আমি যাচ্ছি। তো এগুলো কিন্তু একটা গ্রুপ পর্যন্ত বিস্তৃত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তো এটাই বোঝানো হয়েছে আমাদের এই পয়েন্ট দ্বারা। তারপরে আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড শ্রেণীর ল্যাক্টেনাইড সারির মৌল হিসাবে দেখানো হলো। এগুলো যথাক্রমে 6 আর 7 নম্বর পর্যায়ের মৌল। কি বলছি কিচ্ছু বুঝি নেই, ঠিক আছে? তো আসলে কি বলছে দেখো, দেখবা যে এইখানে কিছু ব্যাটা বসে আছে, দেখছো? এগুলা কি? এগুলো হচ্ছে এই 6 আর 7 নাম্বার, ঠিক আছে? 6 আর 7 নাম্বার যে পর্যায়ে আছে এদেরই মৌল, 6 আর 7 নাম্বার পর্যায়েই মৌল। কিন্তু এদের যে পর্যায়ের সাথে রাখলে বিউটি নষ্ট হয়ে যেত, হারমোনি নষ্ট হয়ে যেত, এই জন্য এরা এখানে রাখে নাই, ঠিক আছে? এরা আসলে থাকবে হলে এই জায়গায় এইভাবে করে থাকবে। বাট তুমি আমাকে বলো এখানে এতখানি জায়গা আছে, আবার যদি এই জিনিসটাকে আমি আর এইভাবে এদিকে দিয়ে, তো ভাই আমার পুরো মানে দেয়ালটাই কভার করে ফেলবে, তাহলে কি কেউ ঘরে রাখবে পর্যায় সারণী? রাখবে না। তো এই জন্যই রাখছে এখানে সুন্দর দেখানোর জন্য। 6 নাম্বার গ্রুপে যাই হলো আমাদের ল্যান্থেনাইড, আর 7 নাম্বার 6 নাম্বার পর্যায়ে আমাদের ল্যান্থেনাইড, 7 নাম্বার পর্যায়ে আমাদের অ্যাক্টিনাইড। বুঝতে পেরেছো? তারপরে দেখো ভাইয়া, তারপরে আমরা পড়বো হলো, তারপরে বলছে আমাদের 1 নম্বর পর্যায়ে শুধুমাত্র 2টা মৌল আছে। 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম আছে। 2 নম্বর পর্যায়ে কি কি আছে বলছে দেখো, বলছে যে 2 আর 3 নম্বর পর্যায়ে 8টি করে মৌল আছে। দেখো আছে নাকি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে আছে, ঠিক আছে? 2 নম্বর পর্যায়ে 4 আর 5 নম্বর পর্যায়ে 18টা করে মৌল আছে, 6 সাথে আছে 32টা করে। তারপরে আমাদের গ্রুপের কথায় গেলে প্রথম গ্রুপে 7টি মৌল, অর্থাৎ প্রথম গ্রুপে যে এটা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মৌল আছে। তো দ্বিতীয় গ্রুপে 6টি, তৃতীয় গ্রুপে 32টি, চতুর্থ থেকে 12 পর্যন্ত 4টি করে মৌল আছে প্রতিটা গ্রুপে। কেন জানো? এই দেখো পুরো এখানে চ্যাপ্টার টানালের মতো না, এগুলো কিন্তু চ্যাপ্টার করে এখানে 4টা করে আছে। 1টা 2টা, সরি চতুর্থ থেকে বলছি না, 1টা 2টা 3টা 4টা করে 12 পর্যন্ত বিস্তৃত 4টা করে আরেকটা গ্রুপে মৌল আছে। তারপরে 13 থেকে 17 পর্যন্ত আমাদের 6টি করে মৌল আছে প্রত্যেকটি গ্রুপে। আর আমাদের 18 নম্বর গ্রুপে 7টি মৌল রয়েছে। 18 নম্বর গ্রুপে এই যে এটা নিষ্ক্রিয় গ্যাসের, যেটা সামনে বুঝবা নিষ্ক্রিয় গ্যাস কি। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষা আসতে পারে ক খতে আসতে পারে অথবা ক খতে আসতে পারে। কি আসবে? যে ল্যান্থেনাইড অথবা অ্যাক্টিনাইড সারির মৌল কাকে বলে? তুমি কি লিখবা? দেখো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, যেগুলোকে ল্যান্থেনাইড সারির মৌল বলে। আর যে সকল সারির মৌল পারমাণবিক সংখ্যা 90 থেকে 103, সেগুলোকে অ্যাক্টিনাইড সারির মৌল বলে। তো ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড কেন নাম হলো জানো? দেখো 57 নাম্বার থেকে 71 নাম্বার, তো 57 নাম্বার যে মৌলটা সেটার নাম হলো ল্যান্থেনিয়াম, ঠিক আছে? আর 79 থেকে 107 নাম্বার সেটা হচ্ছে অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল। কিন্তু 79 নাম্বার যে মৌল সেটা কি বলো? গেস করতে পারছো? সেটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। তো এই জন্য এটার নাম ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল। বুঝতে পারলা? সারির মৌল, সরি শ্রেণী বলতেছি। দ্যাটস ইট। আর কি আছে? ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। দেখো আমাদের প্রথম যে রুলটা আছে, গ্রুপ বের করার নিয়ম। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ বের করার আগে আমরা কিছু জেনে নিই পর্যায় কাকে বলে, মানে পর্যায় সংখ্যা নির্ণয় করবে কীভাবে আমরা। হ্যাঁ, তো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাতে পর্যায়। কীভাবে বুঝবো? দেখো আমরা ক্লোরিনের উদাহরণ দিই। ক্লোরিনের সবচেয়ে শেষ যেই শক্তি স্তর, সেখানে কয়টা থাকবে? 7টা থাকবে। তো ক্লোরিন কয় নাম্বার? দেখো তো 7 নাম্বার গ্রুপের মৌল। সেকেন্ড ক্লোরিন সেকেন্ড কয়টা থাকে? দাঁড়াও, ক্লোরিন 17, প্রথমটায় 10 আর 7, তাই না? 1 সেকেন্ড। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হবে মৌলের পর্যায় নম্বর। বলছে কোনো মৌলের বাইরের শক্তি স্তরের নাম্বার, অর্থাৎ ক্লোরিন কটা শক্তি স্তর দখল করবে। হ্যাঁ, তো ক্লোরিন কটা নেয়? দেখো প্রথমে যে শক্তি স্তর, প্রথমে 2টা থাকবে, তাই না?
তো প্রথমটা 2টা যাবে, দ্বিতীয়টা কটা যাবে 8টা যাবে, তাই 10টা হয়ে গেছে, আর লাস্টে একটা যাবে 7টা। তো কটা, তিনটা গেছে না, 3টা শক্তিস্তর নিচে না আমাদের ক্লোরিন, তো 3টা শক্তিস্তর নিলে সে ক্লোরিন হবে 3 নম্বর পর্যায়ে মূল। দেখো 3 নম্বর পর্যায়ে কি আছে, ক্লোরিন কি আছে, হ্যাঁ ক্লোরিন আছে, সাথে সালফার আছে, আর্গন আছে, বুঝতেছো? এটাই বলছে আমাদের। তারপরে আমরা গ্রুপ নির্ণয় করবো। তো গ্রুপ নির্ণয় করার সময় আমরা কী ব্যবহার করবো, দেখো গ্রুপ নির্ণয় সবচেয়ে প্রথম একটা রুলে বলছে যে যদি কোনো মৌলের ওই যে ইলেকট্রন বিন্যাসের পর ইলেকট্রন সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেটা যদি এস অরবিটালে প্রবেশ করে, এস অরবিটাল কি, আমি তো এসপিডিএফ আমরা হয়তো বা আগের চ্যাপ্টারে পড়ে ফেলেছি, তাই না? তো এস অরবিটালে প্রবেশ করলে সেটার এস অরবিটালে যেই কটা ইলেকট্রন প্রবেশ করবে সেই কটা ইলেকট্রনই তাদের গ্রুপ নাম্বার। তো দেখো তোমাকে এক্সাম্পল দেখে আমি, দেখো দেখতেছো, দেখো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামে কি হয়েছে 1s2 2s2 2p6 আর 3s1, 3s1 না, 3s1। তো সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত, 1। সো লেটস সি, দেখো এক নম্বর গ্রুপে কি আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, দেখতেছো মিলে গেছে। তারপরে কি বলছে আমাদেরকে, তারপরে আমাদেরকে বলছে যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে, সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ঢুকে এসআরপিতে, তাহলে এসআরপি ইলেকট্রন সংখ্যাকে যোগ করে আমরা 10 যোগ করে দেবো। কীভাবে, দেখো আমরা যদি নাইট্রোজেন দেখি, নাইট্রোজেনের 7 না, দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত, 7 না? তো কি হয় এখানে, নাইট্রোজেন ইলেকট্রন 7, প্রথমটা 1s2, তারপরে 2s2, তারপরে 2p3-তে যায়। তো এখানে এস আর পি আছে, আমরা এস আর পিকে যোগ করে দিব, তাহলে 3 আর 2 কত হয়, 5 হয়, অ্যান্ড 5 + 10 কত হয়, 15। তাহলে 15 নম্বর গ্রুপের মৌল কি আমাদের, নাইট্রোজেন। লেটস সি, দেখো নাইট্রোজেন কোথায় আছে, নাইট্রোজেন কোথায় আছে, দেখো এই যে প্রথমেই 15 নম্বর গ্রুপের শুরুতেই আছে নাইট্রোজেন, দেখতে পারতেছো, নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে আছে। তারপর যদি শেষ শক্তি স্তরে কোথায় যায়, যদি বলে যে শেষ শক্তি স্তরে এসআরডিতে যায়, দেখো কোবাল্ট দেখবা তুমি, কোবাল্টের কি দেখবা, যে কোবাল্টের শেষ শক্তি স্তরে 4s2 আর কি বলি 3d7 আর 4s2 আছে। তো 3d7 আর 4s2, 3d7 এর 7টা গেছে আর 4s2 2টা গেছে, তো তুমি কি করবে, 7 আর 2 যোগ করে দিবা, তারপর 9 নম্বরের মৌল কোবাল্ট। লেটস সি, দেখো 9 নম্বরের মৌল কোবাল্টে, দেখো একদম শুরুতে আছে, বুঝতেছো? এটাই তো, এই কটা নিয়ম বোঝা। যদি কোনো মৌল শেষ শক্তি স্তরে এফ অরবিটালে প্রবেশ করে, যেটা বই লেখা নেই বাট এফ অরবিটালে প্রবেশ করে বুঝবো এটা ল্যান্থেনাইডের অ্যাক্টিনাইড সারির মৌল, ল্যান্থেনাইডের অ্যাক্টিনাইড সারির মৌল, ঠিক আছে? তারপরে একটা প্রশ্ন যেটা তোমাদের আসবে এক্সামে, 100% শিওর দিয়ে বলতেছি, এমসিকিউ পাও, সিকিউ পাও, এসকিউ পাও, আসবে এক্সামে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এখন তোমাদের এমসিকিউতে যদি আসে কোনটা পর্যায় সারণীর মূল ভিত্তি, তুমি লিখবা কি, ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো আমরা কীভাবে জানতে পারলাম ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, কেবল আমরা পড়লাম না যে এই যে শেষ কক্ষপথে শেষ শক্তি স্তরে কোথায় যায়, এসে গেলে সেটাই তার গ্রুপ নাম্বার, এসপিতে গেলে গ্রুপ নাম্বার, এসপি যোগ করে 10 যোগ করে দিলে সেটা তার গ্রুপ নাম্বার, আর যদি আমাদের এস আর ডিতে যায় তাহলে আমরা এস আর ডি যোগ করে দেবো, তাহলে সেটাইতে গ্রুপ নাম্বার। যদি এফ এ যায় তাহলে সেটা ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড সারির মৌল, অর্থাৎ তার গ্রুপ নাম্বার 6 আর 7। বুঝতে পারলাম আমাদের পর্যায়ের সংখ্যা আমরা বুঝতে পারতেছি যে যেই কয়টা শক্তিস্তর নিয়ে শক্তিস্তর থাকবে একটা মৌলে সেটিতে পর্যায় নাম্বার, দ্যাটস ইট, বুঝতে পারতেছো? তো তারপরে আমরা যাব কি, পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে, যেটা পড়তেছিলাম পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি দেখবা কি, যখন তুমি ইংলিশ পড়ো, বাংলা পড়ো, হ্যাঁ দেখবা কি বাংলা ইংলিশে কোন জায়গা থেকে উ ই আ হির সাথে এস যোগ হয়, ভার্বের সাথে কি কি নিয়ম বসা যায় না, ওই সবই এক্সেপশন, ঠিক আছে, যেগুলো কোনো নিয়ম মানে না, বাট কেমনি কেমনি চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, তো কী হয় এক্সেপশন, প্রথম এক্সেপশন হাইড্রোজেনের অবস্থান। দেখো হাইড্রোজেনের অবস্থান কোথায় গেছে, 1 নম্বরে গেছে। কেন গেছে দেখো বই কি বলছে আমাদেরকে, বলছে এর কারণ হলো ক্ষার ধাতুর মতো এর প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, ক্ষার ধাতুর মতো এর প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে শেষ শক্তি স্তরে, অর্থাৎ লিথিয়ামের শেষ শক্তি স্তর কয়টা আছে, একটা আছে, কারণ কি প্রথমটায় 2টা গেছে, লাস্টেরটা একটা গেছে। সোডিয়ামেও আমরা দেখছিলাম দেখুন ধরে ইলেকট্রন বিন্যাসে যে তার শেষ শক্তি স্তরে একটাই থাকে, দ্যাটস ইট। তারপরে কি দেখবো আমরা, হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান কি দেখবো, যে হিলিয়ামের যদি আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করি সূত্রের সাহায্যে, তাহলে আমরা কি পাবো, দেখো হিলিয়ামের 2টা দুইটা প্রোটন আছে, অ্যান্ড সেটা কোথায় যায়, 1s2-তে যায়। 1s2-তে গেলে এস এর পরমাণুর ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা, তাহলে তার থাকার কথা কোথায়, এই 2 নম্বর গ্রুপে, অর্থাৎ 2 নম্বর গ্রুপে আছে হলো
মৃৎক্ষার ধাতু, কি আছে মৃৎক্ষার ধাতু। তো তো এই জায়গায় কেন নেই ভাই, ও এই জায়গায় কেন গেছে, 18 নম্বর গ্রুপে কেন গেছে? দেখো 18 নম্বর গ্রুপে কারা আছে, 18 নম্বর গ্রুপে আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস কারা? যারা হলো নিষ্ক্রিয় গ্যাস, যারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিজের মতো শান্তিতে থাকে। এরা মানে কোনো, দেখবা কি স্কুলে কিছু কিছু ছেলেমেলে আছে যে কোনো ঝামেলায় থাকে না, সবার প্রিয়, হ্যাঁ, তো একদম মানে মধ্যমণি সবার, সবাই তাকে সবার সাথে সে মিশে, সবাই তার সাথে মিশে, ঠিক আছে। তারাই হলো আমাদের এই হিলিয়াম, মানে তারা কোনো ঝামেলায় জড়াবে না, শান্তিতে নিজের জায়গায় থাকবে, দ্যাটস ইট হিলিয়াম। তারপরে আমরা যখন এখন হিলিয়াম জিনিসটা এইখানে কেন, সে তার তো থাকার কথা আমাদের 2 নাম্বার গ্রুপেও, এখানে কেন গেছে ভাইয়া? দেখো কেন গেছে। হিলিয়ামকে যদি আমরা পারমাণবিক বিন্যাসের ফলে দেখতেছি যে এখানে মৃৎক্ষার ধাতুর সাথে মিলতেছে, অ্যান্ড আসলে কি হিলিয়াম যে আমরা অষ্টকার দ্বিতীয় নিয়ম পড়ছি না, দ্বিতীয় নিয়মে হিলিয়াম সুস্থিত, সম্পূর্ণ সুস্থিতিশীল। তো হিলিয়াম কেন ভাই? ধরো তোমার কাছে একটা বাড়ি আছে, গাড়ি আছে, শান্তির ঘর আছে, তো শান্তির ঘুম হয় তোমার রাত্রে, তো তুমি কেন এইসব ছেড়ে তুমি দৌড়ায় মারামারি করতে যাবা বলো? তুমি কেন চিন্তাই করবা? তুমি আমাকে বলো, তুমি কেন চুরি করবা, ডাকাতি করবা কেন? তোমার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই ভাইয়া। তুমি সাথে থাকতে পারো, থাকবা, অ্যান্ড ইউ হ্যাভ এভরিথিং ইউ ক্যান লাইক লিভ অন। হ্যাঁ, তো হিলিয়ামের তাই, হিলিয়ামের সব কিছু আছে। ওর কেন ওইখানে যায় এই যে তীব্র মৃৎক্ষার ধাতু হইতে হবে? ও কেন এত হিংস্র হবে, এত মৃৎক্ষার হবে কেন? সে যদি শান্তি থাকতে পারে, দ্যাটস ইট। বুঝতে পারতেছ? তারপর ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সারির মৌল, তোমাদেরকে আমি একটু আগে বুঝিয়ে দিছি যে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সারির মৌলের কাহিনী কি, যে এই যে এখানে 6 আর 7 নম্বর গ্রুপের মৌল, এদেরকে আমি এমনিই রাখতাম, এভাবেই রাখতাম ওদেরকে, কিন্তু এখানে কীভাবে কেন রাখছি আমি জানো? এই জিনিসটাকে আমি এভাবে রাখলে এই পুরো জিনিসটা এদিকে একটু স্লাইড করে আসতো না, তো দেখতে কিন্তু প্রচুর খারাপ লাগতো। ধরো এই পুরো একটা পর্যায় সারণী, এর থেকে এতখানি একটা অংশ এদিকে বের হয়ে আসছে, কেন বের হয়ে আসছে? শুধুমাত্র এই একটা জিনিসের জন্য, তার কয়েকটা মাত্র মৌল, ঠিক আছে, এইদিকে বের হয়ে এতখানি একটা পোস্টারের সাইজ বেরিয়ে গেছে। তো এই জিনিসটাকে তুমি ঘরে রাখতা, তোমার ঘরে কি সৌন্দর্য থাকতো না? অ্যান্ড দ্যাট উড লুক ডিসগাস্টিং। ওকে, এর জন্য আমরা এটা রাখি নাই। এবার আমরা আসবো মূল জিনিস যেখান থেকে সৃজনশীল আসবে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম আমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা একবার পড়ে দেখি, ঠিক আছে। আমাদের বইয়ে বলছে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, এই প্রশ্ন যদি আসে যে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে, আর তুমি যদি এই জিনিসটাকে লিখে ফেলো তোমার এক্সামে, কর প্রশ্ন আসুক অথবা খর প্রশ্নই আসুক, জ্ঞানমূলকে যদি এই ছাই লেখো, তোমাকে নাম্বার 0 দিবে, নাম্বার তোমাকে 0 দিবে। তুমি কি লিখবা বলো ভাই, তুমি কি জানো? দেখো তুমি লিখবা হলে এখানে যে আমরা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানতেছি। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যেই কিন্তু একটা ওয়ার্ড আছে পর্যায়। পর্যায় কি হয়? পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। তো আবার একটা তুমি লিখবা যে মৌলসমূহের ধর্মাবলী, তাদের। তো ভাই পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে যখন তুমি লিখবা, তখন তুমি কি লিখবা যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের ধর্মগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমান্বয়ে আবর্তিত, তো ভাইয়া তুমি এই পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে প্রশ্ন আসলে কি লিখবা যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে আবর্তিত হয়, আর এই সকল ধর্মাবলীকেই পর্যায়বৃত্ত ধর্ম বলে। এখন খতে আসলে কি লিখবা, এই প্রথম সংজ্ঞাটা দেওয়ার পরে তুমি লিখবা যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে রয়েছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে পারমাণবিক আকার, ধাতব ধর্ম সব লিখে দিবা। বুঝতে পেরেছ? তো আমরা এখন সর্বপ্রথম যাবো ধাতব ধর্মে। এখন তুমি আমাকে ধাতব ধর্ম সম্পর্কে জানছি, ধাতু একটা থাকুক হাতে। দেখো এই একটা ধাতু, তো এটা কি একটা কয়েন না? তো এই ধাতুর বৈশিষ্ট্য কি? দেখো একটা ধাতুতে বাড়ি দিব, ধাতব শব্দ হয়, বাট এটা হচ্ছে না। একটা প্লেটকে বাড়ি দিবা, দেখবো যে প্লেটে টং 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 করে শব্দ হবে। দেখবো তোমার স্কুলে যখন বেল বাজাবে, হ্যাঁ, তখন ওখানে দেখবো শব্দ হয় টং 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 করে। হাতুড়িতে বাজায় না, বাড়ি দেয় না, ওটাই হলো তোমাদের ধাতু একটা। তো ধাতুর ধর্মই হচ্ছে যে তারা মৌলগুলো চকচকে, এটা চকচক করে না, চকচক করে কিন্তু, তারা আঘাত করলে ধাতব শব্দ করে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী। তুমি যদি একটা
রান্না করতে গেছো না রান্নাঘরে, রান্না করতে তো জানোই, যখন দেখবা যে রান্না করার সময় যে চামচটা আছে, চামচটা যখন তোমার চুলার কাছে থাকে অথবা কোনো বাটির সাথে লাগানো থাকে, বাটিতে চুলায় থাকে, তখন তোমার চামচ গরম হয়ে গেছে। তো এটা তাপ আর বিদ্যুৎ পরিবাহী। এখন তার আছে না, তার তার কিন্তু ধাতু। এখন তামা না তার, এখন তামার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহিত হয়, তার মানে ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। তো বুঝতে পারলাম আমার ধাতুর ধর্ম হলো এই বিদ্যুৎ ও তাপ পরিবাহী, চকচকে শব্দ হয়, ধাতব শব্দ হয়। এটা হচ্ছে আমাদের যেই সাধারণ একটা সংখ্যা। এটা বেশি কাজে আসবে না এই জিনিসটা, বাট যদি তোমাকে খ নাম্বারে দেয় তুমি এটা এক্সট্রা হিসেবে লিখতে পারো। বাট তোমার যেটা ম্যান্ডেটরি, যেটা তোমাকে লিখতেই হবে, সেটা হচ্ছে যে যে সকল আধুনিক সংখ্যা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। আর ধাতু বলে। তারপরে বলছে ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতুর ধর্ম বলে। হ্যাঁ, যেই পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটা কি ধাতু, সেটা কি মানে একটা পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম তত বেশি হবে। বুঝতে পারলাম। অধাতুর ধর্ম কি? আচ্ছা, ভালো কথা। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। আবার অধাতু ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। কেন পায় সামনে বলতেছি তোমাদেরকে। অধাতু ধর্ম বলছে যে সকল মৌল আঘাত করলে ধাতব শব্দ করে না, তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, সেগুলোকে আমরা কি বলবো? অধাতু বলবো, তাই না? আধুনিক সংখ্যা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় সেগুলোকে আমরা অধাতু বলি। বুঝতে পারলাম। এখন যেটা বলছিলাম যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতু ধর্ম বৃদ্ধি পাবে আর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। তো কেন পাবে সামনে তোমাদেরকে বলতেছি আমি অবশ্যই। তো আর একটা জিনিস আছে, যে সকল মৌল কিছু কিছু সময় ধাতুর মতো কাজ করবে, কিছু কিছু সময় অধাতুর মতো কাজ করবে, সেগুলোকে আমরা অর্ধধাতু অপধাতু বলি। সেমিকন্ডাক্টর সম্পর্কে জানি আমরা, সেমিকন্ডাক্টর সিলিকনের নাম শুনছি আমরা, আমাদের ফোনে দেখবে কি এই সেমিকন্ডাক্টরগুলো থাকে। এগুলো একটা বিশেষ পরিবেশে গেলে তারা অনেক সময় ধাতুর মতো কাজ করে, অনেক সময় অধাতুর মতো কাজ করে। তারপরে আমরা একটা জিনিস বুঝে নিই। দেখো, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে, আবার বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কিন্তু মাঝামাঝি একটা পর্যায়ে আসে না, মাঝামাঝিতে কী হয় জানো? তাদের যে অর্ধধাতুর যে বৈশিষ্ট্যটা বৃদ্ধি পেতে থাকে। তারপরে আমরা কি পড়বো? তারপরে পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ। এখন পরমাণুর আকার জিনিসটা নিয়ে যদি কথা বলি অনেক বেশি কথা বলা যাবে, বাট পারমাণবিক আকার জিনিসটা নিয়ে বেশি না পেছিয়ে সোজাভাবে বুঝাই দিই। দেখো, একটা পর্যায়ে কি হয় আমরা জানতে পারছিলাম যে একটা পর্যায় হলো একটা ইলেকট্রনের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা। যদি একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা। এখন একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যদি কটা থাকে বলো? যদি তিনটা পরমাণু শক্তি স্তর যদি তিনটা হয়, তাহলে 3 নম্বর শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার, থাকুক বা না থাকুক, তিন নম্বর শক্তি স্তর থাকলেই সেটা আমাদের 3 নম্বর পর্যায়ের মৌল। তো দেখো, আমাদের শক্তি স্তরের মান কিন্তু পরিবর্তন হয় না পর্যায়ে, কিন্তু আমাদের গ্রুপে শক্তি স্তরের মান পরিবর্তিত হয়। আমাদের পর্যায়ে, আর একবার শুনে রাখো, গুরুত্বপূর্ণ খুবই জিনিস, যে আমাদের পর্যায়ে শক্তি স্তরের মান পরিবর্তিত হয় না। পর্যায়ের নাম্বারই শক্তি স্তরের নাম্বার, আমাদের পর্যায়ের সময় শক্তি স্তরের নাম্বার পরিবর্তন হয় না। ঠিক আছে? 4তে আছে না, পটাশিয়াম থেকে শুরু করে ব্রোমিন পর্যন্ত এই সবগুলারই শক্তি স্তর হলো, অর্থাৎ শেষ শক্তি স্তর হলো 4 নাম্বার। ঠিক আছে? অর্থাৎ এদের শক্তি স্তর মোট 4টি। তো কি হয়, বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়? এখানে আমাদের পরমাণুর ব্যাসার্ধ কমে যায়। বাম থেকে ডানে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে যায়। কিভাবে কমে যায় দেখো ভাইয়া। দেখো, 3 নাম্বার পর্যায়ের যদি আমরা আমাদের বই লক্ষ্য করে যদি এখানে দেখানো যায়, দেখো 3 নাম্বার পর্যায়ের যদি আমরা 1 নাম্বার গ্রুপের মৌল দেখি, অর্থাৎ সবচেয়ে বামের মৌলটাকে দেখি, সোডিয়াম। তাই দেখো কি হয়, সোডিয়ামে দেখো ভাইয়া, সোডিয়ামের এখানে কি আছে? প্রথমটায় একটু বড় সাইজের না, দেখো সোডিয়ামটা দেখা যায়। প্রথমটায় দুইটায় 8টা, 2 আর 8 10, আর লাস্টে আছে একটা 11টা। তো এখানে কিন্তু মোটামুটি সাইজ বড়, ঠিক আছে, সোডিয়ামের। বাট যখন আমরা সোডিয়াম থেকে 3 নম্বরের পর্যায়ে আস্তে 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 সামনে যাব, দেন ওয়েল গট
ক্লোরিনের কত 17 আর সোডিয়ামের কত 11। তোমরা যদি চাও ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো, দেখবা এদের পর্যায়ের সংখ্যা 3ই আসবে। বুঝতে পেরেছো? তাদের পর্যায় সংখ্যা 3ই আসবে। তো আমি যদি ক্লোরিন জিনিসটাকে দেখি, দেখো কি হয়। ক্লোরিনের প্রথমটায় দ্বিতীয় অর্থাৎ সবগুলো কিন্তু ফিল আপ প্রায়, দেখছো লাস্টের শক্তি স্তরে 7টা আছে, একটা নাই। তাহলে কি আমাকে এখন বলো যে আমরা একটা জিনিস কিন্তু জানি, যে একটা জিনিস কি জানি, যে পরমাণুর প্রোটনের চার্জগুলো হয় ধনাত্মক অর্থাৎ পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ। এখন দেখো ভাইয়া, এখন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ অর্থাৎ পরস্পর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর পরস্পর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এটা কিন্তু আগের থেকে আমি জানি। তো স্বাভাবিকভাবেই এই একটা সর্বশেষ শক্তি স্তরে আমাদের সোডিয়ামের যে একটা ইলেকট্রন আছে, এটা কি বেশি আকর্ষণ করবে নাকি 7টা যে ইলেকট্রন সেটা কি কেন্দ্রের দিকে বেশি আকর্ষণ করবে? আমাকে বলো। দেখো, আমি যদি একটা লোহার কাছে 7টা চুম্বক নিয়ে আসি, সেটা কি বেশি টান খাবে নাকি একটা চুম্বক নিয়ে আসলে সেটি বেশি টান খাবে? বলো, 7টা বেশি টান খাবে না? তো সেমভাবেই যখন এই যে একটা চুম্বকের মতো জিনিসগুলো, বুঝছো, ইমাজিন করো এগুলো চুম্বক। তো একটা ইলেকট্রন কেন্দ্রের দিকে কি যত জোরে টান খাবে, তো আমাদের সেম দূরত্ব, সেম শক্তি স্তর, ঠিক আছে, সেম শক্তি স্তরে এই 7টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে তার থেকে বেশি টান খাবে না। আর শক্তি স্তরের তো মান বাড়তেছে না, সেই 3টাই শক্তি স্তর আছে। তো আমাদের শক্তি স্তরের মান না বাড়ার ফলে আমাদের এটা সংকুচিত হয়ে আসবে। আর এই জিনিসটা সংকুচিত না হলেও একটা মোটামুটি বড় একটা সাইজে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কমে যায়। আর ডান থেকে বামে গেলে একই পর্যায়ে, ডান থেকে বামে গেলে বেড়ে যায়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কমে যায়, ডান থেকে বামে গেলে বেড়ে যায়, ঠিক আছে। তারপরে আমাদেরকে বলা হয়েছে গ্রুপের কথা। গ্রুপে কি বলা হয়েছে দেখো, বলছে যে গ্রুপের উপর থেকে নিচে যাবা পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, আর নিচের থেকে উপরে যাবা কমবে। এখন তোমাকে কিভাবে বুঝাবো, দেখো দেখো জিনিসটা দেখো, এখানে আমি হাইড্রোজেনের কথা বলি, ঠিক আছে। তো হাইড্রোজেনের জিনিস আমরা দেখতে পারতেছি যে হাইড্রোজেনের একটা মাত্র প্রোটন, একটা মাত্র ইলেকট্রন। তো একটা মাত্র ইলেকট্রন হওয়ার ফলে তাদের মধ্যে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ একটু কম, তাই এদের মধ্যে দূরত্বটাও কম, মানে এদের ব্যাসার্ধটা বেশি, হ্যাঁ, এদের মাঝখানে এরিয়াটা বেশি। এখন যদি আমি এই একই গ্রুপের শেষের দিকে যে মৌলটা পাবো আমরা, হাইড্রোজেন 1 নাম্বার, তবে 2 নাম্বার হলো লিথিয়াম, মানে গ্রুপের মধ্যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। এখন যদি আমরা সোডিয়াম তারপরে পটাশিয়াম পাচ্ছি, এখন যদি আমরা পটাশিয়ামে যাই, পটাশিয়ামের হলো 19 নাম্বার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তো 19 নাম্বার পারমাণবিক সংখ্যা যদি আমরা এখানে বিন্যাস করি, দেখো একটা শক্তি স্তর অ্যাড হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু আগের বার জানছি, তোমরা কিন্তু প্রশ্ন করবা যে ভাইয়া আগে তো আমরা জানতে পারলাম যে শক্তি স্তরের সংখ্যা বাড়ুক, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়লে তো সংকুচিত হয়ে আসে। বাট এখানে কি হচ্ছে দেখো, একটা শক্তি স্তর অ্যাড হচ্ছে, ইলেকট্রন তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে, বাট যতটুকু ইলেকট্রন তার কেন্দ্রের দিকে টানছে তার থেকে শক্তি স্তর অ্যাড হয়, ওর চেয়ে বেশি এরিয়া এরা দখল করে নিচ্ছে। এই সেম জিনিসের ফলে গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর এরিয়া বৃদ্ধি পাবে, আর নিচের থেকে উপরে গেলে কমে যাবে। কারণ উপরে যে উপরের মৌলগুলার পারমাণবিক সংখ্যা কম, নিচের মৌলগুলার পারমাণবিক সংখ্যা বেশি। পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার ফলে তাদের এক একটা শক্তি স্তর বাড়তে থাকে, আর শক্তি স্তর বাড়ার ফলে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বুঝতে পারলাম? তারপরে আমরা পড়বো হলো আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। দেখো, আয়নীকরণ শক্তিতে কি বলা হয়েছে যে 1 মোল গ্যাসীয় অণুতে 1 মোল গ্যাসীয় অণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যেই পরিমাণ শক্তি খরচ হবে সেটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। বাট কিছু কি বুঝলাম 1 মোল কি, এসব জিনিসগুলো অনেক প্যাচের। 1 মোল না ধরে আমরা একটা করে ধরি, ঠিক আছে। তো যদি আমি এইভাবে উদাহরণ দিই যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে যেই পরিমাণ শক্তি ব্যয় হবে সেটাই তার আয়নীকরণ শক্তি। এখন এখানে বলা হয়েছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। দেখো, এখন আমাকে বলো, এইখানে শেষ শক্তি স্তরে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি একটু বড় না এটার থেকে, ক্লোরিন থেকে সোডিয়ামের ব্যাসার্ধ বড়, ঠিক আছে। এখন শেষ শক্তি স্তরে একটা আছে না, এখন এই পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে একটার জন্য, এখন একটা সরাই নিতে আমার কি বেশি এনার্জি প্রয়োগ করতে হবে নাকি এই 7টা সরাই নিতে বেশি এনার্জি প্রয়োগ করতে হবে, সেটা আমাকে বলো। 7টা জিনিস, হ্যাঁ। তো তোমার 7টা বন্ধু
তোমাকে ধরে রাখছে। এখন তোমাকে কি 7টা বন্ধুর কাছে সরাই নেওয়া সহজ হবে, নাকি তোমাকে একটা বন্ধু তোমাকে যে ওই পাশ থেকে টানতেছে তার থেকে তোমাকে সরাই নিয়ে আসা সহজ হবে? যদি 7 ভার্সেস 1 মারামারি হয়, তাহলে কি 7 জনের মধ্যে 7 জন জিতবে নাকি একজন জিতবে বলো? 7 জন জিতে যাবে না? তাহলে দেখো এখানে পারমাণবিক ব্যস্ততা কমে গেছে, 60টা ইলেকট্রন শেষ শক্তি স্তরে আছে, তাহলে কি হবে? শেষ শক্তি স্তরে থাকার ফলে তাদের আয়নীকরণ শক্তি বেশি, অর্থাৎ এদের এখান থেকে 60টা ইলেকট্রন সরাই আনতে আমার অনেক বেশি শক্তি দেওয়া লাগবে, এখান থেকে একটা ইলেকট্রন সরাই আনতে এদের তুলনায় কম শক্তি দেওয়া লাগবে। বুঝতে পারছো? তারপরে আমরা যাব তড়িৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, যাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটিস। এখন একটা কথা মাথায় রাখবা, তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি, এই দুইটা জিনিস নিয়ে অনেকে প্যাঁচাই ফেলে। জিনিসটা তুমি প্যাঁচাই ফেলবা, আমিও জানি। প্রথম প্যাচ লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, তড়িৎ আয়নীকরণ, তড়িৎ ঋণাত্মকতা কথা বলছিলাম হলো আমাদের ইলেকট্রন আসক্তি সম্পর্কে। তো ইলেকট্রন আসক্তি সম্পর্কে বলি। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় 1 মোল পরমাণু থেকে পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি ব্যয় হবে সেটাই তার কি বলে, ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিতে এখানে বলছে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। ঠিক আছে, বলছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। ঠিক আছে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। এখন আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। তো তড়িৎ ঋণাত্মকতায় বলা হয়েছে যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তো এই সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইলেকট্রন জোড়কে একটি পরমাণু নিজের দিকে টেনে নিয়ে আসে। যে পরমাণুটি নিজের দিকে টেনে নিয়ে আসবে তার ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো বলছে যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে, আর তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। ঠিক আছে, দেখো এই জিনিসটা অত্যন্ত একটা ইমপ্রেসিভ একটা জিনিস, দ্যাট উড লাইক হেল্প ইউ। হ্যাঁ, সেটা হচ্ছে কুলম্বের সূত্র আছে। বল হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে বল তত কমবে, আর বল যত বাড়বে দূরত্ব তত কমবে, অর্থাৎ দূরত্ব কমলে বল বাড়বে আর দূরত্ব বাড়লে বল কমবে। বুঝতে পারছো? এখন আমাদের এখানে কি বলছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে, এখন তুমি আমাকে বলো দূরত্ব কমলে বল বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমে গেলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাবে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ব্যস্তানুপাতিক না, তাহলে বাড়লে কমবে আর কমলে বাড়বে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? কমে যাবে। দ্যাটস ইট। তারপরে আমরা পড়ব হলো কিছু মৌলের নাম। ঠিক আছে, তো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌল সমূহের বিশেষ নাম। তো প্রথমে পড়বো ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি? দেখো এটা গ্রুপ 1-এর যেই মৌলগুলো আছে এগুলোকে বলে ক্ষার ধাতু। এখানে হাইড্রোজেন ছাড়া সকলেই ক্ষার ধাতু। এখানে 6টি মৌল পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে, তাদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালাইন মেটাল বলে। ঠিক আছে, তারপরে আমরা পড়ছি হলো মৃৎ ক্ষার ধাতু। এই যে এরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। ঠিক আছে, কি হয় এরা কি করে ভাইয়া? এখানে যে 6টা মৌল আছে এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার ক্ষারও তৈরি করে। ঠিক আছে, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। আবার আমরা যাবো ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে 11 নম্বর গ্রুপ, যেটাকে বলা হয় মুদ্রা ধাতু। এখানে 11 নম্বর গ্রুপে কি আছে? দেখো 11 নম্বর গ্রুপে আছে হলো কপার, অর্থাৎ কাপরাম, অগমেন্টাম, অরম আর রন্টিচিয়াম। ঠিক আছে,
কপার সিলভার গোল্ড আছে আর রনজিয়াম আছে। এখন রনজিয়াম হলো মুদ্রা ধাতু না, বাট কপার সিলভার গোল্ড এটা হলো মুদ্রা ধাতু। কারণ এদের সাহায্যে আগে দেখবা যে তোমরা যারা ইতিহাস পড়ছো অথবা কার্টুন দেখছো, দেখবে কার্টুনে বলা হয় যে ওকে 100 স্বর্ণ মুদ্রা দাও, ওকে এটা দাও এটা দাও। আমরা পড়ছি না তাম্র মুদ্রা সম্পর্কে পড়ছি না আমরা? হ্যাঁ, এগুলোই হলো আমাদের মুদ্রা ধাতু। প্রাচীনকালে ইউজ করা হতো, আমাদের এখন ইউজ করা হয় না। দ্যাটস ইট। তারপরে আছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ হচ্ছে এদেরকে বলে, হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী, এরা লবণ তৈরি করে, ঠিক আছে। 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন, টেনাসিন, ঠিক আছে। তো আমরা এগুলো সম্পর্কে নাম শুনছি, সবগুলোর নাম না শুনলেও ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন এর নাম শুনছি অবশ্যই। তো কীভাবে লবণ উৎপন্ন করে দেখো, একটা ধাতুর সাথে মিশে যায়। দেখো সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে আমরা জানি, তাই না? তো তো সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়ামের সাথে ক্লোরিন যখন মিশাই, ধাতু একটা সোডিয়ামের সাথে ক্লোরিন মিশাইলে তারা কি করে, লবণ উৎপন্ন করে, ঠিক আছে। সোডিয়ামের সাথে ফ্লোরিন মিক্সড করে দাও, দেখবে যে সোডিয়াম ফ্লোরাইড হবে। সোডিয়ামের সাথে ব্রোমিন মিক্সড করে দেখবে যে সোডিয়াম ব্রোমাইড হবে। সোডিয়ামের সাথে আয়োডিন মিক্সড করে দেখবে যে সোডিয়াম আয়োডাইড হয়ে যাবে, ঠিক আছে। এগুলোই হলো আমাদের এখানে বলছে। তারপরে আমাদের আছে হলো নিষ্ক্রিয় গ্যাস। এইগুলা নিষ্ক্রিয় গ্যাস কি ভাইয়া? এরা হলো 18 নম্বর গ্রুপের মৌল। এরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেডন, অর্গানিজম, ঠিক আছে। এরা কি করে, কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, চুপচাপ ওদের জায়গায় বসে থাকে। দ্যাটস ইট। তারপরে অবস্থান্তর মৌল, এই জিনিসটা ইম্পর্টেন্ট একটা জিনিস। অবস্থান্তর মৌল কি? আচ্ছা, অবস্থান্তর মৌল জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে ইলেকট্রন যখন আমরা বিন্যাস করব, যখন ইলেকট্রন বিন্যাসের পর এস আর ডি আসবে, ঠিক আছে। এস আর ডিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা থামবে, ঠিক আছে। এস আর ডিতে চাই কি হয়, এস আর ডিতে হয় কি, আমরা একটা কথা সবসময় মনে রাখবো যে ডি অরবিটাল কখনো কখনো মানে উল্টাপাল্টাতে থাকতে পারে না। হ্যাঁ, অর্ধপূর্ণ থাকে সবসময় অথবা সম্পূর্ণ থাকে সবসময়, তাহলে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। এখন যদি কোনো জায়গায় ধরো আমি ইলেকট্রন বিন্যাস এমন করলাম, ঠিক আছে, তো যদি ইলেকট্রন বিন্যাস এমন হয় যে এসে যায় 2টা, ডিতে যায় 9টা, তাহলে কি হবে, আমাদের এস কি করবে, একটা ত্যাগ করে দিবে, ঠিক আছে। একটা ত্যাগ করে আমাদের ডিকে পূর্ণ করে দিবে, ঠিক আছে। এস আর ডি, তাহলে কি হবে, S1D10। আবার যদি এসে 2টা যায় আর ডিতে 4টা যায়, তাহলে কি হবে, এস একটা ত্যাগ করে ডি অরবিটালে একটা পাঠিয়ে দিবে, তাহলে ডি5 হবে আর S1 হবে। তো যদি এমন হয় যে ভাইয়া ডিতে 7টা আছে আর এসে আছে 2টা, তাহলে কি এসকে 2টাই দিয়ে দিবে? না, দিবে না। এস একটা দিতে পারে, মানে আমি তোমাকে কিছু দিব, হ্যাঁ, ধরো তুমি আমার শার্ট পছন্দ করছো, এমনকি আমি ভাই আমার শার্ট তোমাকে দিয়ে দিব ভাই? না, দিব না, অফকোর্স দেবো না। যদি আমার কাছে এক্সট্রাটা থাকে অবশ্যই আমি দিব তোমাকে, বাট আমি তো নিজেকে নিঃস্ব করে দিতে পারি না, না। দ্যাটস ইট। এরাই এই কাজ করে। অবস্থান্তর মূল্য কী করে, এরা এস আর ডিতে গেলে যদি এসে 2টা থাকে, ডিতে 9টা থাকে, তাহলে এস একটা দান করবে। এসে যদি 2টা থাকে, ডিতে যদি 4টা থাকে, তাহলে এস একটা দান করে ডিকে 5টা মারা দিবে, আর ওই পাশে যদি 9টা থাকে 10টা মারা দিবে। দ্যাটস ইট। তো অবস্থান্তর মৌল সম্পর্কে বলা হয়েছে। তো আমরা প্রায় পর্যায় সারণীর শেষের দিকে চলে আসছি, মানে অধ্যায় শেষের দিকে চলে আসছি। বলা হয়েছে যে পর্যায় সারণীর সুবিধা। দেখো 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই জিনিসগুলো আমরা স্কিপ করে দিই, বাট আসতে পারে, MCQতে আসতে পারে। তো অনেক সময় CQতে আসে, ঘর দিকে চলে আসে। সেটা হচ্ছে রসায়ন পাঠ সহজীকরণ। দেখো 118টা মৌল জানছি আমরা, 118টা মৌলের এক একটা যদি 4টা করে ধর্ম হয়, দেখো ভৌত আর রাসায়নিক ধর্ম না, যদি আমি বলি যে কঠিন, তরল, বায়বীয়, এটা হচ্ছে ভৌত ধর্ম। যাতে অ্যাসিড, ক্ষার, পানি, এদের সাথে বিক্রিয়া বিবেচনা করে, তাহলে 4টা ধর্ম চলে আসে আরও। তো এগুলোকে 4 4 8, 8টা ধর্ম তো আমরা এমনি পেলাম। তো 8 গুণ 118 করলে 944টা আসে। যদি আমি 944টা ধর্ম মুখস্থ করি, পারবো না। এখানে কী করছে দেখো, একটা গ্রুপের মধ্যে জিনিসগুলো সেম জিনিসটা, প্রায় সেম জিনিসটা এগুলো। দেখো আমরা কিন্তু বলছিলাম যে একই গ্রুপের মৌলগুলোর মধ্যে ধর্মগুলো প্রায় সেম থাকে। তো এখানে ধর্মগুলো সেম। যদি আমি হাইড্রোজেনের মুখস্থ করতে পারি, তাহলে আমার আর বাকি এই যে 6টা মুখস্থ করা লাগতেছে না, ঠিক আছে। আমি বেরিলিয়াম করতে পারলে বাকি আর 5টা করা লাগতেছে না। দ্যাটস ইট। এইগুলোই হলো আমাদের পরমাণু যে পর্যায়, এটা হলো সুবিধা।
এবার নতুন মৌলের আবিষ্কার, যদি আমি নতুন করে মৌল আবিষ্কার করতে চাই সেই মৌলটা কেমন হবে সেটা আগে থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো। এখানে বলা হয়েছে এই জিনিসটা গবেষণার ক্ষেত্রে যদি আমি গবেষণা করে নতুন পদার্থ উৎপন্ন করতে চাই, নতুন পদার্থ বানাতে চাই, তাহলে আমি ইউরেনিয়ামই বানাবো বাসায় বসে, ঠিক আছে। তো ইউরেনিয়াম বানাতে চাই যদি যেসব কোনো একটা পদার্থ মিশিয়ে আমি ইউরেনিয়াম বানাই ফেলবো, ঠিক আছে। তো সেই পদার্থগুলো মিশানোর ফলে কী কী বিক্রিয়া হতে পারে, কী কী ঝামেলায় পড়তে পারি। ধর আমি তেজস্ক্রিয় জিনিস মিশাই দিলাম, এই যে অ্যামেডিসিয়াম মিশাই দিলাম, দ্যাট উড বি হার্মফুল, দ্যাট উড বি ডেঞ্জারাস, রাইট। সেসব আমি করবো না। তা আমরা আগে থেকে বুঝে ফেলতে পারবো গবেষণার ক্ষেত্রে যে এইসব করতে গেলে আমাদের কোন দিকে ঝামেলায় পড়বো আর কোন দিকে ঝামেলায় পড়বো না। সো গবেষণার ক্ষেত্রে এভাবে পড়াশোনা আমাদেরকে হেল্প করে। তারপরে একটা প্রশ্ন ভাইয়া, যেটা তোমাদের এক্সামে আসবে, 100% আসবে, সেই প্রশ্ন হচ্ছে যদি পর্যায় সারণী চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে, এই প্রশ্নটা অবশ্যই আসবে যে একই পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে কীভাবে করে ব্যাখ্যা করো, এই জিনিসটা অবশ্যই আসবে। কথা লেখা রাখো ভাইয়া। অধ্যায় শেষের দিকে তোমাদের এনার্জি কম হয়ে যায়, আমি জানি। অধ্যায় শেষের দিকে এনার্জি যখন কম হয়ে যাবে তখন মনে হবে ভাই অধ্যায় প্রায় শেষ, আর পড়বো না, পড়া হয়ে গেছে ভাইয়া, আমি এবার A+, আমার কে ঠেকাবে A+, কিন্তু বাট দ্যাটস নট দ্য ট্রুথ। কী হয় লাস্টের দিকে কিছু কিছু চিপা চাপায় প্রশ্ন থাকে, ওইগুলোর থেকে দিয়ে দেয় স্যাররা, অ্যান্ড ওসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে। তো আমরা এগুলো পড়বো। দেখো যদি বুঝাই দিই তোমাদেরকে, পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলো কী করে। দেখো যদি আমি হ্যালোজেনের নিই গ্রুপের মৌল, তো এখানে কি হয় যে ফ্লোরিন আছে না, ফ্লোরিনের সাথে আমি হাইড্রোজেনের বিক্রিয়া করে দেবো, হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করা দিব। তো কী হবে, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস হবে। হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। হাইড্রোজেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস হবে। সকলে গ্যাসই উৎপন্ন হচ্ছে না। দেখো হাইড্রোজেন আয়োডিনের সাথে যুক্ত করলে হাইড্রোজেন আয়োডাইড হবে, ঠিক আছে, এরকমভাবে। এখন যদি আমি ফ্লোরিন অ্যাকোয়াস তৈরি করি, ঠিক আছে, যদি আমি H2O অ্যাড করি হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে, ঠিক আছে, তাহলে কি হবে, হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে H2O অ্যাড করলে হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হবে। আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে H2 অ্যাড করে দিই হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে H2 অ্যাড করলে হাইড্রোজেন ব্রোমাইড হবে, হাইড্রোজেন আয়োডাইড হবে, এভাবে করে বাড়তে থাকবে। দেন আমরা এখানে বলা হয়েছে যে হাইড্রোহ্যালাইড অ্যাসিড, এগুলো কি হাইড্রোহ্যালাইড অ্যাসিড বলে তোমরা অবশ্যই, এগুলো কি হাইড্রোহ্যালাইড অ্যাসিড বলে, এগুলো কিন্তু তোমরা জানো অবশ্যই। তো হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, সাথে পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোফ্লোরিক অ্যাসিডের তুমি বিক্রিয়া করায় দাও, কী হবে, বই দেখো বিক্রিয়া আছে 77 পৃষ্ঠায়, CaF হবে। তো ক্যালসিয়াম ফ্লোরাইড হবে, উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আবার ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে CaCl2 তৈরি হবে, অর্থাৎ লবণ উৎপন্ন হবে, আর তৈরি হবে কি, পানি আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এইসব জিনিসগুলো বলা হয়েছে এখানে। এইসব জিনিস পড়লে আমাদের কিছু আছে, চলো আমাদের আছে হলো কিছু MCQ। আশা করি যেগুলো পড়ছো এগুলো একবার নিজে নিজে রিভিশন দিলে দেখো তুমি যা পড়ছো এগুলো যা যা শুনছো দ্যাট উড হেল্প ইউ, আমি জানি। বাট নিজের পড়া সবার আগে। তুমি যদি নিজে না পড়ে কোনো ভাইয়ার কথা শোনো, যদি নিজে না পড়ে কোনো ইউটিউব কোর্সের কথা ভাবো, দেখবা যে তুমি লাস্টে যে ধরা খেয়ে যাবা। কারণ নিজের পড়া যেটা সেটা সবার আগে। ধরো দেখবা কি, যারা বেশিরভাগ বইটা পড়ে, মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, যারা জীবনে কিছু করছে, তারা কিন্তু ইউটিউব কোর্স থেকে করেনি ভাইয়া। তারা অবশ্যই এখন যেই যুগ, এখন গ্লোবালাইজেশনের যুগ, হ্যাঁ, এখন সবাই আরবান লাইফের দিকে আমরা যাচ্ছি। তা আমাদের যেসব সোর্সেস আছে, রিসোর্সেস আছে, সেগুলোকে কাজে লাগাবো। দেখো আগেকার যুগে তো আমরা ইউজ করতে পারতাম না, তাই না? আগেকার যুগে কি ফোন ইউজ করতে পারতাম? অবশ্যই না। আগে যদি আমাদের মনে হতো যে না কোনো কিছু আমাদের লাগবে, কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে, তো আমরা একদিন ওয়েট করতাম পুরা, অথবা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার জানতো না। এই জিনিসগুলো আমরা কাটাই উঠতে পারি কি অনলাইন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, জেমিনাই আছে, ChatGPT আছে, এগুলোর থেকে। বাট তুমি নিজের পড়া নিজের কাছে। এখন তুমি এগুলো বুঝি যদি নিজে না পড়ো, ধরো আমার কাছে 100টা বই আছে, বাট আমি 100টা বই পড়ি নেই, তাহলে কি হবে? আমার কাছে ফুল রিসোর্সেস আছে, আমাকে বোঝানোর লোক আছে, আমাকে বুঝায় দিবে, আমি চাইলে আমাকে বুঝায় দিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমি নিজের থেকে পড়তেছি না, তাহলে কি হবে? হবে না। এখন আমি যা পড়াইছি এটা একবার ভাষায় নিচে পড়ে নেবা, আর গাইড থেকে সৃজনশীলগুলো দেখে নিবা, দেখবা যে তোমাদের চ্যাপ্টার পুরো মুখস্থ হয়ে গেছে। তো
এখানে এমসিকিউ বলা হয়েছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? অপশনে আছে পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর আর ইলেকট্রন বিন্যাস। আমরা কিন্তু পড়ে ফেলছিলাম, তোমাকে ভাইয়া বলেও দিছিল যে ইলেকট্রন বিন্যাস, আনসার হবে ইলেকট্রন বিন্যাস। তারপরে একটা মৌলের কথা বলা হয়েছে, লাস্টে গেছে কি 4s2-তে, তো এখানে কি হবে 2 নম্বর এমসিকিউ বইয়ের, তাই এখানে কি হবে S2 বলা হয়েছে না, তাহলে এটা 2 নাম্বার গ্রুপ, সরি এস আর ডি আছে, ঠিক আছে, তো এস আর ডি আছে, তাহলে এটা যোগ করে দিবা, তাহলে 5 নম্বর গ্রুপের মৌল। এইভাবে করে তুমি এটাকে সলভ করে ফেলবা। আর কিছু সৃজনশীলের ক বলে দিই, সৃজনশীল মুদ্রা ধাতুর কথা বলছে, দেখবে 1 নম্বর সৃজনশীলে অনুশীলনীতে মুদ্রা ধাতুতে বলছে যে মুদ্রা ধাতু কাকে বলে। প্রাচীনকালে যেসব ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো, অর্থাৎ 11 নম্বর গ্রুপের প্রথম 3টি মৌল, সেটা হলো কপার, সিলভার, গোল্ড, এগুলোকে মুদ্রা ধাতু বলে। তারপর 2 নম্বরে বলে যে আধুনিক পর্যায় সূত্র লেখো। আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের রাসায়নিক ও ভৌত ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার ক্রমান্বয়ে আবর্তিত হয়। দ্যাটস ইট ভাইয়া। সব জিনিস পড়ে নিজে নিজে রিভিশন দাও, ইনশাআল্লাহ তোমার A+ কেউ ঠেকাতে পারবে না। দেখা হবে অন্য কোনো ক্লাসে। যদি অন্য কোনো ক্লাস চাও অবশ্যই জানাবে। ধন্যবাদ।